হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ। বিশ্বকাপ জুড়ে চ্যানেল 24-এর বিশেষ আয়োজন গোলসান্স গ্রুপ সৌজন্যে প্রবাসে বিশ্বকাপ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম এবং আমার সাথে রয়েছেন চারজন বিশেষ অতিথি। আমি যদি একটু পরিচয় করিয়ে দিই, শুরুতেই আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ শাহাদাত হোসেন লিটন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গোলসান্স গ্রুপ। আসসালামু আলাইকুম। আমাদের সাথে রয়েছেন কামরুল হাসান, তিনি একজন শিক্ষক এবং একজন ভ্রমণ পিপাসু মানুষ। ধন্যবাদ। এরপরই আমাদের সাথে রয়েছেন আসিফ আহমেদ খান, তিনি একজন অভিনেতা মডেল। থ্যাংক ইউ। এবং আমাদের সাথে রয়েছে সিকান্দার আলী, স্পেশাল করেসপন্ডেন্ট, ডেইলি সমকাল। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসান্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। আমি আয়োজনের একেবারে শুরুর দিকেই চলে যাচ্ছি। আমি যদি প্রথম ম্যাচটা নিয়ে বলি, কাল রাতের নেদারল্যান্ডস এবং সুইডেন, কি দারুণ একটা ম্যাচ ছিল। নেদারল্যান্ডস সুইডেনকে 5টি গোল দিল এবং দুর্দান্ত একটি জয় আমি দেখেছি। এবং এই সুইডেন কিন্তু আগের ম্যাচে তিউনিসিয়াকে 5টি গোল দিয়েছে, কিন্তু হঠাৎ কি হলো, কোন ত্রুটিগুলো ছিল, আমি সেটা একটু জানবো। আমি চলে যাব সিকান্দার ভাই আপনার কাছে। এই ম্যাচে যেটা হচ্ছে, নেদারল্যান্ডস শুরুটা করেছে জাপানের সঙ্গে ড্র দিয়ে 2-2 গোলে। সেটা তাদের যে মোমেন্টামটা ছিল সেটাকে ক্যারি করতে পেরেছে। এবং তারা, যারা সুইডেনের কথা বলেন, সুইডেন হচ্ছে আপনার প্রথম ম্যাচটা তারা খুব ভালো খেলেছে এবং ভালো খেলার ফলে তিউনিসিয়া ওই রকম পাওয়ারফুল দল না এবং তাদের যে অর্গানাইজড না, তারা ফুটবলটা যেভাবে খেলে সেটা দিয়ে এই লেভেলে কম্পিটিশন করা আসলে কঠিন। 48 দলের বিশ্বকাপ হওয়াতে অনেক দলই চলে এসেছে যারা আসলে একদম টপ ক্লাসের বা 32 দল যেভাবে খেলবে সেই রকম মানের না, যার ফলে অনেক দল বেশি গোল দিয়ে ফেলছে। যেমন জার্মানি কুরাসাওকে দিয়েছে, গতকালকে আবার আইভরি কোস্টের সঙ্গে তারা কিন্তু 1 গোলে খুব কষ্ট করে জিতেছে, একদম লাস্ট মোমেন্টে অ্যাডেড টাইমের জাস্ট 5ম মিনিটে গিয়ে তারা এই সেকেন্ড গোলটা করেছে। সেই জায়গা থেকে বলবো যেটা হচ্ছে যে নেদারল্যান্ডস আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে এবং তারা দুজন স্ট্রাইকার যেভাবে কম্বিনেশন করে স্কোরিংটা করেছে, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে স্কোরিং করা, এবং তারা সেই স্কোরিংটা টোটালি ফ্লুয়েন্টলি করে গিয়েছে, যে কারণে প্রথম দিকেই গোল খাওয়ার ফলে আপনার 6 মিনিটে বোধহয় প্রথম গোলটা হয়, তার পরবর্তীতে 17 বোধহয়। এই টাইমিংটা খুব দ্রুত হওয়াতে অপোনেন্ট পাজেলড হয়ে গিয়েছিল। পাজেলড হওয়ার ফলে তারা কিন্তু পরে আর ডিফেন্স করতে পারেনি। ডিফেন্স না করতে পারে তাদের পরাজয়ের মূল কারণ। এবং কামব্যাক করার জন্য যে অ্যাটাকিং মুডে যেতে হয়, সেটা খুব ভালোভাবে নেদারল্যান্ডস তার ডিফেন্স জোন এবং মিডফিল্ড থেকে ডিফেন্স করেছে। অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স। যদি আপনার প্রতিপক্ষের উপরে আক্রমণ করতে পারেন তাহলে প্রতিপক্ষ দুর্বল হয়ে মানে মানসিকভাবে পাজল থাকে, এবং সেই জায়গা থেকে পরবর্তীতে তারা আক্রমণে যাবে কি যাবে না সেই দ্বিধাদ্বন্দ্ব তাদেরকে অনেকটা ডাউন করে দেয়। যে কারণে দেখবেন আপনার মরক্কো ফার্স্ট একেবারে বিগিনিংয়ে গোল করে দেওয়ার পরে ব্রাজিলকে কিন্তু পাজল করে দিয়েছিল, পরবর্তীতে কামব্যাক করতে অনেক সময় লেগেছে। একইভাবে মরক্কো পরের ম্যাচটা যেভাবে জিতেছে, জাস্ট সেকেন্ড মিনিটে তাদের গোল দিয়েছে। এই নেদারল্যান্ডস যেটা করেছে, তাদের উপরে সেই প্রেশারটা তৈরি করেছে এবং তারা পরপর স্কোর করে গিয়েছে। লাস্ট গোলটাও তারা 90 মিনিটে দিয়ে গিয়েছে, এবং তাদের আসল দলটাও ভালো। নেদারল্যান্ডস এই দলটা অনেক ফ্লুয়েন্ট মনে হচ্ছে আগের থেকে। গত কয়েক বিশ্বকাপে আমরা যেটা দেখেছি সেই রকম তাদের এই স্পিডটা দেখিনি, যদিও একেবারে শুরুর লিগ রাউন্ডে যেটা আমরা বলি গ্রুপ পর্বে খেলায় নর্মালি কোনো দলকে একেবারে টিকিট দেওয়া কিংবা মূল্যায়ন করা কঠিন হয়ে যায়। 32-তে যাওয়ার পরে নকআউটে প্রতিটা ম্যাচই হবে যে আউট হয়ে যাওয়ার, সেই সময় বোঝা যাবে নেদারল্যান্ডস কতটা ভালো খেললো। সুইডেন যেটা করেছিল 5-1 গোলে হারিয়েছিল, তারা আবার কনসিভ করলো সেম রেজাল্ট। সো ফুটবল ইজ বিউটি লাইক দ্যাট। সেটাই বলছিলাম যে সুইডেন 5টি গোল দিল এবং 5টি গোল খেয়েও নিল। নেক্সট ম্যাচ আসলে কি করবে, ঘুরে দাঁড়াতে পারবে কিনা? জাপানের সাথে একটি ম্যাচ রয়েছে এবং জাপান কিন্তু নেদারল্যান্ডসের সাথে ড্র করেছিল। সো নিঃসন্দেহে জাপান ভালো একটা দল, সেক্ষেত্রে কি মনে হয় ঘুরে দাঁড়াতে পারবে কিনা? এই কোয়েশনগুলো আপনি কখনোই আপনি মেলাতে পারবেন না যে আজকে আমি ড্র করেছি বলে আগামীকাল ড্র করবো। ফুটবল একটা অনিশ্চয়তা তো রয়েছে, অনিশ্চয়তা সবসময় থাকে। আর ফুটবল সাচে গেম, যে গেমটা হচ্ছে আপনার 90 মিনিট ভালো খেলেও ম্যাচ হারতে পারে। এবং এবার আমরা যেটা দেখছি যে বলছি যে ছোট দল বড় দল কিংবা পুরনো দল বলে কিছু নেই, সবগুলো দলই ভালো করছে এবং আমরা হয়তো এক্সপেক্ট করতে পারছি না এই দলগুলো ভালো করবে, কিন্তু করছে। সো স্পিড তো থাকে। যে দলগুলো আপনার ধরেন র্যাঙ্কিংয়ের পেছনে কিংবা তারা বিশ্বকাপ প্রথম খেলছে কিংবা অতীত অভিজ্ঞতা কম, তারা কিন্তু দেখবেন এসে তাদের হারানোর কিছু থাকে না। যাদের হারানোর কিছু থাকে না, পিছু টান কিন্তু তাদের কম, তারা অল আউট ফুটবল খেলার চেষ্টা করে এবং তার সেই জায়গা থেকে রেজাল্ট বের করতে না পারলেও কনসিভ করে কম গোল। তো
এখানে আজকে দেখেন যে ম্যাচটা হয়েছে, আমরা দেখেছি এই সকালবেলা যে ম্যাচটা হয়েছে কুরাসাও জার্মানির কাছে 7 গোল খেয়েছে, তারা আবার ড্র করে দিয়েছে তাদের গোলকিপারের বীরত্ব কারণে, যেভাবে তার গোলকিপার অসাধারণ ফুটবল খেলেছে ইকুয়েডরের বিপক্ষে। আবার এইখানে যেটা বললেন যে জাপান আউট ভালো টিম, আমাদের এশিয়ার দুটো দল আমরা সবসময় প্রায়োরিটি দিয়ে কথা বলি, একটা হলো কোরিয়া আর একটা জাপান অনেক বছর ধরে খেলছে এবং তাদের ফুটবলের স্ট্যান্ডার্ডটা খুব ভালো। এই মুহূর্তে যদি চিন্তা করেন তারা লাস্ট গেমটা যেভাবে কামব্যাক করছে এবং যেভাবে খেলেছে, এই ছন্দ যদি নিয়ে যেতে পারে পরের ম্যাচে, ডেফিনেটলি আজকে তারা খুব ভালো খেলছে। অলরেডি তারা 2 গোলে অ্যাহেড ছিল আমি যখন এখানে ঢুকি। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে জাপানের যাওয়া উচিত এই দল গ্রুপ থেকে, নেদারল্যান্ডসের পর জাপান, অর্থাৎ এই দুটো দল যদি যায় তাহলে যোগ্য দল হিসেবে তারা বিশ্বকাপের মানে 32 রাউন্ডে তারা যাওয়া উচিত বা গেলে ভালো হবে। আমার বিশ্বাস জাপানই যাবে। এখানে আপনার সুইডেন ওই মানের ফুটবল খেলে না এখন, তারা হয়তো 90-এর দশকে যেভাবে খেলতো সেই জায়গায় তারা এখন আর নেই। সিকান্দার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। আমি যদি একটু চলে যাই অভিনেতা আসিফ আপনার কাছে, আপনারা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, তো এই যে বিশ্বকাপ উন্মাদনা প্রত্যেকটি অঙ্গনে ছড়িয়ে গেছে, আমি যদি জানতে চাই আপনাদের অঙ্গনে কিভাবে এটা সেলিব্রেট করা হচ্ছে, এবং আরেকটা বিষয় জানতেই চাই যে আপনি কোন টিমে আছেন, কোন দল সাপোর্ট করছেন? আচ্ছা, আমি ফার্স্টে আমারটা বলে দিই, আমি ব্রাজিলের সাপোর্টার, বাট এটা না, বাট আমি ভালো ফুটবল টিমের সাপোর্টার অ্যাকচুয়ালি, বাট ব্রাজিলের সাপোর্টার আমি সবসময় ছিলাম। আর আমাদের অঙ্গনে আসলে এবার একটু বেশি ক্রেজি দেখছি, কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, যেহেতু আর্জেন্টিনা রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ জিতেছে, সো অনেক নতুন একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে আমাদের মিডিয়া জগতের ভিতরে। আর অলওয়েজই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে একটা মানে মিডিয়ার মধ্যে একটা থাকে, অলওয়েজ একটা ডিভাইডেশন থাকে যে অর্ধেক ব্রাজিল অর্ধেক মিডিয়া। সো এটা নিয়ে আমরা বেশ মজাও করি। পুরো বাংলাদেশের চিত্র এবার হচ্ছে অনেকগুলো আমাদের ইভেন্টও গেছে রিসেন্টলি, যে আমরা জার্সির কয়েকটা ফ্যাশন শো করেছি, তারপর জার্সি লঞ্চিং এর কিছু প্রোগ্রাম করেছি, যেগুলো আমাদের তো অনেক জার্সি তো বাংলাদেশেই তৈরি হচ্ছে, সো এগুলো করেছি। তারপর ফুটবল রিলেটেড অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, আমরা বেশ কয়েকটা টক শোতেও গিয়েছি। আমাদের এখন অনেকেই ইন্টারেস্ট পাচ্ছে যে আমরা একটু ফুটবল নিয়ে কথা বলি, কারণ এবারের ওয়ার্ল্ড কাপটা আই থিঙ্ক যে 48 টিমস হওয়াতে অনেক, এবার আমেরিকাতে হচ্ছে তিনটা কান্ট্রিতে হচ্ছে, মানে আপনার কানাডা, আমেরিকা, মেক্সিকোতে হওয়াতে মানে এবারে আয়োজনটা একটু বেশ বড়। সো আর যেহেতু হচ্ছে আমেরিকাতে হওয়াতে মানে অনেক সেলিব্রিটি এঙ্গেজমেন্ট অলরেডি আছে এবং আমরা ফিউচারে দেখতে পারবো। সো ওই হিসেবে ধরেন আমাদের মিডিয়াটাও এটার প্রতি আকৃষ্ট বেশি এবার। আচ্ছা, আপনি বলছিলেন ব্রাজিলের সাপোর্টার, ছোটবেলা থেকেই তো খেলা দেখা হয় নিশ্চয়ই, এবং যে ব্রাজিলের যে আমরা এখন যার কথা বলছি নেইমার কিংবা আর্জেন্টিনার মেসি, অনেকেই হচ্ছে অবসরে যাবে এরকম একটা কথা তো রয়েছে কয়েক বছর ধরেই। তো সেক্ষেত্রে এরা চলে গেলে কি হবে, ফিউচারটা কি মনে হয়? আমার মতে হচ্ছে মেসির আরো একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে, ওর যে ফর্ম এখনো রয়েছে। আর নেইমারের কথা বলবো, নেইমারের ফিটনেসটা একটু স্ট্রং করা উচিত, কারণ ও একটু ফিজিক্যালি আই থিঙ্ক একটু উইক, কারণ খুব ইজিলি ইনজুর্ড হয়ে যায়, এটা অনেক ফুটবলারই থাকে। বাট এরা অবসরে গেলে আই থিঙ্ক আর্জেন্টিনারও একটু অনেক বড় একটা লস হয়ে যাবে, ব্রাজিলের তো হবেই, যদিও ভিনি এখন ভালো ফর্মে আছে, ও হয়তো বা টর্চটা ক্যারি করবে এরপরে। বাট আই থিঙ্ক উই নিড আনাদার প্লেয়ার লাইক নেইমার, কারণ হচ্ছে মানে ওই যে আমরা যে ম্যাজিক কোয়ার্টেট যেটাকে বলা হয়তো আর কি, যে 4টা অলওয়েজ হচ্ছে 3টা গোল্ডেন বল পাওয়া হচ্ছে উইনার, কিংবা ব্যালন ড'র উইনার হচ্ছে সবসময় ব্রাজিলে 3-4টা থাকতো যে ফর্মার উইনার। তো এবার কিন্তু আমাদের মানে ব্রাজিলের টিমে কিন্তু একজনও নাই, হয়তো বা কাছাকাছি টপ 3-র মধ্যে আছে, বাট উইনার কিন্তু কেউ না, একদম ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার গণনা করা হয় এরকম কিন্তু কেউই নেই। মানে লাস্ট আমি কয়েক বছর ধরেই দেখছি যে এরকম টিম নেই ব্রাজিল খেলছে। এবং এইবারেরটা আমি বলবো যে অ্যাজ এ ফ্যান আমি যদি বলি, এইবারের টিমটা হচ্ছে সবচেয়ে উইকেস্ট ব্রাজিলের। ইভেন 2018-2022 ওয়াজ বেটার দ্যান দিস ওয়ান। ধন্যবাদ আপনাকে। আবার আসবো আপনার কাছে। আমি যদি একটু চলে যাই কামরুল হাসান আপনার কাছে, অলমোস্ট অনেকগুলো টিমের 2টা করে ম্যাচ হয়ে গেছে এবং হাইতি এবং তুর্কি বাদ পড়ে গেছে। তো কি মনে হয় ওভারঅল এই লিস্টে আর কারা অ্যাড হতে পারে, এবং রাউন্ড অফ 32-তে কারা কারা যেতে পারে, কি মনে হচ্ছে আপনার কাছে? প্রথম সপ্তাহটি, বিশ্বকাপ শুরু হওয়ার প্রথম সপ্তাহটি আমি ভারতে ছিলাম, যে কারণে আমি প্রথম রাউন্ডের খেলাগুলো দেখতে পারিনি। যদিও ভারতে আমি খুব উন্মাদনা দেখেছি, সেখানেও বিভিন্ন দলের সমর্থকরা তাদের ঝান্ডা উড়িয়েছে। আমি সিকিমের প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখেছি যে সেখানে ব্রাজিলের পতাকা উঠছে বা আর্জেন্টিনার পতাকা উঠছে, এবং আমার মনে হলো যে ভারতে আর্জেন্টিনার সমর্থক বেশি, ব্রাজিলেরও রয়েছে প্রচুর। আমি মিছিলও দেখেছি সমর্থকদের ওখানে। তো প্রথম রাউন্ডের ম্যাচগুলো আমি মিস করেছি। আপনার প্রশ্নের উত্তরে বলতে পারি যে যেগুলো শক্তিমান দল সেই দলগুলো তো যাবে অবশ্যই, রাউন্ড অফ 32-তে যাবে। আর নতুন দল অনেকেই তো চমকে দিচ্ছে,
বিভিন্ন ম্যাচে বড় বড় দলকে রুখে দিচ্ছে। আর সকালে ম্যাচটাই কথা ওই ছোট্ট দ্বীপ কীভাবে ইকুয়েডরের মতো শক্তিশালী দলকে ড্র করতে বাধ্য করলো, এবং গোলকিপার ভাই যেটা বলেছেন যে অনেকগুলো 15টা সেভ করেছে সে, নিশ্চিত গোল হতে পারতো এরকম, ঠিক নিশ্চিত গোল হতে পারতো এরকম নয়, তবে গোলের দিকেই তো বলগুলো গিয়েছে। সেই অর্থে যারা দুর্বল দল, নতুন এসেছে, অনভিজ্ঞ, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে, হয়তো অভিজ্ঞতার অভাবেই তারা হয়তো বাদ পড়ে যাবে। আর অনেক জটিল হিসাব নিকাশ রয়েছে। প্রথমত ম্যাচ জয়লাভ করতে হবে, তারপরে গোল ডিফারেন্সের একটা হিসাব রয়েছে, কারণ কিছু দল যাবে কিন্তু বেস্ট থার্ড টিম হিসেবেও যাবে। প্রত্যেক গ্রুপ থেকে তো দুটো করে দল যাবেই পরবর্তী রাউন্ডে, আবার কয়েকটি দল যাবে হচ্ছে বেস্ট থার্ড। সেই হিসাবটা হবে, ওই সমীকরণটা হবে গোল ডিফারেন্স, পয়েন্ট গোল ডিফারেন্স, এগুলোর ভিত্তিতে। সে হিসেবে বলা খুব মুশকিল কারা কারা বাদ পড়বে। তবে এশিয়ার দলগুলো যে বাদ পড়বে নিশ্চিত, ইরান, ইরাক, তবে জাপান তো খুবই সম্ভাবনা, জাপান অবশ্যই পরবর্তী রাউন্ডে যাবে, দক্ষিণ কোরিয়াও যাবে, অস্ট্রেলিয়া বাদ পড়তে পারে। এরকম আর দ্বীপ দেশগুলো যারা ছোটো ছোটো দেশ আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে, তারাও বাদ পড়তে পারে। একটা জিনিস আপনার কাছে জানতে চাই, যেহেতু শুরুতে বলেছিলাম আপনি ট্রাভেলার একজন, সো এই যে বিভিন্ন দেশে আপনার ঘোরা হয় এবং বিভিন্ন দেশ এতটা এগিয়ে স্পোর্টসে, সেক্ষেত্রে সেখানকার পরিকল্পনাগুলো বা যারা প্লেয়ার রয়েছে তাদের নিয়ে কীভাবে কাজ করা হয়, যেটা বাংলাদেশের প্লেয়ারদের নিয়েও কাজ করা যেতে পারে, যেহেতু আমরা অনেকটা পিছিয়ে আছি? একটা হচ্ছে যে আমাদের শারীরিক কাঠামো খুব শক্তিশালী নয়, জাতি হিসেবে আমরা ক্ষীণ স্বাস্থ্য, দুর্বল কাঠামোর। পারিবারিকভাবেও কিন্তু উৎসাহিত করা হয় না, যে কোনো ছেলে যদি ফুটবল ভালোবাসে এবং খেলতে চায়, মা বাবা বলবে যে ওটা রাখ, তুই পড়তে বস। মানে এই যে পরিবার থেকে যে ইনসেন্টিভটা দেওয়া হয় না একজন খেলোয়াড়কে, সে কারণে আমাদের দেশে প্রতিভা উঠে আসে না। আর একসময় তো ফুটবল নিয়ে আমরা মাতোয়ারা ছিলাম স্বাধীনতার পরবর্তী বছরগুলোতে, কিন্তু ক্রিকেট যখন জনপ্রিয় হওয়া শুরু হলো, তখন এর কিন্তু অনেক পজিটিভ দিকের আছে, আবার কিছু নেগেটিভ দিকও আছে। সেটা হলো যে ফুটবল চাপা পড়ে গেল আমাদের এখানে, কারণ আমাদের রুট লেভেল থেকে খেলোয়াড় তৈরি করে আনতে হবে। খুদে খুদে বালক বালিকার থেকে তারাই কিশোর হবে, তারাই যুবক হবে, তারাই খেলবে। তো এই জন্য সরকারের এবং যারা বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাদের স্পন্সরশিপটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের কেন মা বাবা তার ছেলে বা মেয়েকে বলে যে ওইটা খেলা রাখ, তুই পড়তে বস, এটা বলে এই কারণে যে তারা দেখে খেলে কোনো ভবিষ্যৎ নেই বা কোনো ক্যারিয়ার তৈরি হবে না। যদি সেটা নিশ্চিত হয় যে না, খেলা তো অনেক অর্থ সমাগম রয়েছে, খেলা তো ভালো ক্যারিয়ার, খ্যাতি তো আছে, খেলার চেয়ে খ্যাতি আর কোন কিসে আছে বলেন? এর চেয়ে খ্যাতি সম্পূর্ণ কোনো মিডিয়া নাই আসলে, সে আপনি যত বড় রাইটারই হন বা হন। তো যাই হোক, এই পৃষ্ঠপোষকতার অভাবটাই মূল কারণ। নিঃসন্দেহে। আমি যদি একটু সেই কথা ধরেই লিটন আপনার কাছে চলে যাই, যেহেতু আপনাদের নিয়ে এই আয়োজন, চ্যানেল 24-এর বিশেষ আয়োজন গোলসন্স প্রেজেন্ট প্রবাসী বিশ্বকাপ, সো আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, বা পরিকল্পনা হয়তো সেভাবে কাজ করছেন কিনা ভবিষ্যতে যে ফুটবলারদের নিয়ে, আমাদের জানাবেন। প্রথমত চ্যানেল 24 এবং আপনাকে অন্তঃস্থল থেকে গোলসন্স গ্রুপের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, এবং যারা আছেন সবাইকে গোলসন্স গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। অ্যাকচুয়ালি গোলসন্স গ্রুপ সবসময় আমাদের এই যে এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে, আমাদের গোলসন্স গ্রুপ ইতিমধ্যেই আমাদের পুরো গোলসন্স গ্রুপে ভাগ করে আমরা ইতিমধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা বেশ কয়েকটি ম্যাচের আয়োজন করেছি। তো আমরা আসলে অ্যাকচুয়ালি গোলসন্স গ্রুপ সবসময় খেলাধুলাকে প্রাধান্য দিয়ে থাকে। আমাদের একটা প্ল্যান আছে, আমরা যদি ইন ফিউচারে আমাদের এই যে বাংলাদেশ জাতীয় দল যেটা আছে ফিমেলদের, ওনাদেরকে নিয়ে আমার একটা প্ল্যান আছে গোলসন্স গ্রুপের। আমরা বাপুর সাথে কথা বলে ইতিমধ্যেই আমরা ওনাদের সাথে যদি সব কিছু ব্যাটে বলে মিলে যায়, তা আমরা ওনাদেরকে সার্বিক সহযোগিতা করবো আর কি, এই বিষয় নিয়ে কথা হচ্ছে আমাদের। তার পাশাপাশি আসলে ওয়ার্ল্ড কাপ আমরা গোলসন্স গ্রুপে, আমি পার্সোনালি আর্জেন্টিনা সাপোর্ট করি। তো আমার আর্জেন্টিনাকে নিয়ে আমার অ্যাকচুয়ালি খেলাধুলা তেমন একটা দেখা হয় না, কিন্তু আর্জেন্টিনার প্রত্যেকটা খেলা আমি দেখব, এটা হচ্ছে আমার মনের ভিতরে আছে। তো আর্জেন্টিনাকে নিয়ে আমার মানে সবসময় ধ্যান জ্ঞান যে তাদের খেলাটা কখন হয়, কখন খেলবে তারা, এটা নিয়ে আসলে আমার এখন পার্সোনালি চিন্তা ভাবনা আর কি। আর গোলসন্স গ্রুপ মূলত বিশ্বকাপ
বরাবরই আমরা যেটা বলে আসছি যে ওয়ার্ল্ড কাপে যে গোল্ডসেন্স প্রবাসী বিশ্বকাপ যে প্রোগ্রামটা, এটা মূলত আমরা প্রবাসীদের কাছে আমরা পৌঁছে দিতে যাচ্ছি যে গোল্ডসেন্স গ্রুপ আপনাদের সাথে সবসময় আছে। গোল্ডসেন্স গ্রুপ পর্যটন মানুষের উন্নয়নের কাজ করে, প্রবাসীদের নিয়েও কাজ করছে বর্তমানে। দারুণ উদ্যোগগুলো শুনে নিশ্চয়ই অন্যরাও ইন্সপায়ার্ড হবে যে পরবর্তীতে কাজ করার জন্য। আপনারা শুধু আজকের আয়োজনে না, আজকের আয়োজনে কিন্তু একটা বিশেষ আকর্ষণও রেখেছেন, কুইজ। আমি সেটির রেজাল্ট একটু জানিয়ে দেবো এপিসোড 10 এবং এপিসোড 11। আমি যদি 10-এর কথা বলি, এপিসোড 10-এ নেদারল্যান্ডস বনাম সুইডেন, প্রথম বিজয়ী ইয়াসির খান, তিনি একজন ব্যবসায়ী বাংলাদেশ থেকে, এবং দ্বিতীয় বিজয়ী ফজলুর রহমান উল্লাহ, তিনি একজন চাকরিজীবী মালয়েশিয়া থেকে, এবং তৃতীয় বিজয়ী মোহাম্মদ আবু রেজা আল মামুন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে। আজকে বাংলাদেশ থেকেই আমরা দুজন বিজয়ীকে দেখতে পেলাম, কিন্তু নর্মালি আমরা কিন্তু দেখেছি প্রবাস থেকেই অনেক আসলে আমরা উত্তরগুলো পাই, বিজয়ী খুঁজে পাই। আর এই কুইজে যারা বিজয়ী তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কার রয়েছে। আমি একটু আপনার কাছ থেকে জেনে নেব যে পুরস্কারগুলো কি। আমাদের হচ্ছে যারা বিজয়ী হয়েছেন ইতিমধ্যে ওনাদের জন্য আমাদের যে বেস্ট ওয়েস্টার্ন প্লাস গোল্ডসেন্স গ্রুপের আমাদের যে একটা 4 স্টার হোটেল আছে, এটা হচ্ছে কক্সবাজারে অন্যতম একটা দৃষ্টিনন্দন জায়গা, সেটা হচ্ছে হিমছড়িতে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস আমাদের হোটেল, 4 স্টার হোটেল। ওখানে 2 দিন 3 রাত ফ্রি থাকার সুবিধা আছে, প্রথম পুরস্কার যিনি গ্রহণ করছেন। দ্বিতীয় পুরস্কার যেটা, এটা হচ্ছে আমাদের ওনার পছন্দ মতো যে দলেই করুক না কেন, সেটা যদি ব্রাজিল হয় তাহলে ব্রাজিল অথবা আর্জেন্টিনা জার্সি উনি পাবে। তৃতীয় পুরস্কার আমাদের গোল্ডসেন্স গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার রয়েছে আর কি। ধন্যবাদ। এরকম সব আকর্ষণীয় পুরস্কার পেতে হলেও কিন্তু আমাদের কুইজে অংশগ্রহণ করতে হবে। আমরা চলে যাব এপিসোড 11-তে। এপিসোড 11-তে ছিল জার্মানি বনাম আইভরি কোস্ট। সেক্ষেত্রে প্রথম বিজয়ী মোহাম্মদ মিঠুন, ডাক্তার, বাংলাদেশ। দ্বিতীয় বিজয়ী আসাদ খান, একজন চাকরিজীবী, তিনি সৌদি আরব থেকে আমাদের সাথে অংশ নিয়েছিলেন। এরপরে বিজয়ী হারুনুর রশিদ, তিনি কুয়েত থেকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। আমরা জানছিলাম এপিসোড 10 এবং 11-র বিজয়ীদের নাম, জানছিলাম দারুণ সব উপহার রয়েছে এবং পরবর্তী কুইজে অংশগ্রহণ করতে হবে। আমি জানিয়ে দিচ্ছি কুইজটা, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া, কে হতে যাচ্ছে এই ম্যাচের বিজয়ী। আপনার মতামতটি জানান এবং জিতে নিন সব আকর্ষণীয় উপহার। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলার রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। আমরা আবারও আলোচনায় চলে যাই। ভাই, আপনি বলছিলেন যে আপনার প্রিয় দল আর্জেন্টিনা এবং মেসিকে আপনার ভীষণ ভালো লাগে। তো মেসির জন্মদিন 24 তারিখ এবং 22 তারিখ তাদের একটা ম্যাচ রয়েছে অস্ট্রিয়ার সাথে, সেটি বলছিলাম। তো সেক্ষেত্রে কি মনে হয় যে জন্মদিনের আগাম যে একটা উপহার সেটি পাবে কিনা? অ্যাকচুয়ালি আমাদের আর্জেন্টিনার মধ্যে যে 11 জন প্লেয়ার আছে সবাই মোটামুটি ভালো খেলছে, তার মধ্যে বেস্ট প্লেয়ার হচ্ছে মেসি, এটা সবাই আমরা জানি। তো এটা সবাই চায় যে তার বার্থডে সেলিব্রেশন যেহেতু 2 দিন পরে, তার আগে যদি ম্যাচটা সে উইন করতে পারে। আর তাছাড়া আমরা সবাই কিন্তু মেসির দিকে তাকিয়ে আছি। একজন 11টা প্লেয়ারের মধ্যে যদি একজন যদি 80% খেলা এগিয়ে নিতে পারে, 20% বাকিরা সবাই যদি এগিয়ে নিতে পারে, তাহলে নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার সাথে মানে আমরা জিততে পারবো। এটা আমার কমফোর্ট জোন থেকে বলছি না, মানে আমার এটা কনফিডেন্স, যে আমি কনফিডেন্স নিয়ে সহিত বলছি হয়তোবা 2-0 গোলও জিততে পারে অস্ট্রেলিয়ার সাথে আর্জেন্টিনা। আর পরবর্তী ম্যাচ তাদের 28 তারিখে জর্ডানের সাথে আছে, সেখান থেকেও তারা যদি উইন করতে পারে, আশা করছি সেখান থেকে উইন করতে পারবে। যে প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের সাথে চমৎকার খেলেছে, এই ম্যাচটাও যদি তারা উইন করতে পারে, পরবর্তী ম্যাচটা তো ইজি হয়ে যাবে তাদের জন্য। আর বরাবর মেসি হয়তোবা লাস্ট বিশ্বকাপ হতে পারে তার এটা একটা টার্নিং পয়েন্ট আছে, যে আরেকটা যদি ওয়ার্ল্ড কাপ তার হাত দিয়ে যদি উনি ওনার দেশকে তথা বিশ্বকে উপহার দিতে পারে, ওনার এই বক্তব্যগুলোকে আমরা যারা আছি আমাদেরকে যদি উপহার দিতে পারে, এটা একটা আনন্দের বিষয় সবার জন্যই। ধন্যবাদ। আর্জেন্টিনার কথা বলছিলাম, ব্রাজিলের কথা একটু না বললেই নয়। নেইমার যুক্ত হচ্ছে পরবর্তী ম্যাচে খুব সম্ভবত, কিন্তু রাফিনা ইনজুরিতে আছে, সেটির কোনো এফেক্ট পড়বে কিনা, এবং যে হাইতির সাথে ম্যাচের যে রিদম ছিল সেটি আসলে ধরে রাখতে পারবে কিনা স্কটল্যান্ডের সাথে যে ম্যাচটির কথা? একটা এফেক্ট তো পড়বেই। আপনার নেইমারের যে ইনক্লুশন, সেটা হচ্ছে যে তাদের অনেকদিন ধরে তো তার খেলা নেই, তো সেই জায়গায় তিনি কতটা ছন্দে রয়েছেন কিংবা প্র্যাকটিসে কতটা এফোর্ট দিতে পারবেন সেটা ইম্পর্টেন্ট। তিনি অনেক বড় প্লেয়ার, কিন্তু তার ইনজুরি প্রোন, যেটা বললেন উনি, যে উনিও প্রায় ঝুঁকিতে থাকেন এবং ইনজুরি আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে যান। সেটা কামব্যাকটা কেমন হবে তা আমি জানি না। তারপরে বলবো যে রাফিনহার
যে ইনজুরি নিয়ে বাইরে চলে গেলেন, তার আউট হওয়াটা ব্রাজিলের জন্য একটা বড় ক্ষতির কারণ হচ্ছে যে আপনার অ্যাটাকিং লাইনে তিনি খুব স্পিডি একজন প্লেয়ার এবং তছনছ করার জন্য প্রতিপক্ষের ডিফেন্স লাইন, যেখানে আপনার 3 জন ফরওয়ার্ড খুবই ভালো কাজ করছেন। হাইতির বিপক্ষে প্রথম অর্ধে যদি আমরা চিন্তা করি, তারা 3 জন মিলে যেভাবে অ্যাটাকিং সিচুয়েশনটা তৈরি করেছেন এবং আপনার ডিফেন্স চিরে বল মিডফিল্ড থেকে গিয়েছে এবং তার ফিনিশিং দিয়েছেন, সেই আক্রমণের ধারটা হয়তো কমে আসবে। নতুন যে তার রিপ্লেস থাকবে, সেই রিপ্লেসের বদলি হিসেবে নেমেছিলেন তিনি, সেই জায়গাটা কিন্তু খুব একটা এফেক্টিভ কিছু দেখাতে পারেনি। তবে হ্যাঁ, কেউ যদি সুযোগ পায় সেই সুযোগটা কাজে লাগাতে পারলে ওখান থেকে হয়তো উঠে আসতে পারে। এমন হতে পারে যে রাফিনিয়ার জায়গায় এমন কেউ আসছেন বা এমন খেলা খেলছেন যে ব্রাজিলকে পরবর্তী ম্যাচগুলোতে জয়ে খুব সহযোগিতা করবে। তবে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে নেইমার মাঠে থাকা মানেই হচ্ছে অন্য প্রতিপক্ষের জন্য অনেক চাপ তৈরি করা, এবং তার যে স্পিড রয়েছে, তার যে স্কিল এবং সেন্স রয়েছে, মিডফিল্ডে তাদের যে ল্যাকিংসটা, সেই ল্যাকিংসটা ওভারকাম করা সম্ভব হবে। ব্রাজিলকে যদি ভালো করতে হয়, রাফিনিয়া যদি চলেও যায়, নাও থাকে, তাতে কোনো খুব একটা বেশি এফেক্ট নেই। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে ব্রাজিলকে ভালো করতে হলে তাদের ডিফেন্স লাইন, মিডফিল্ডকে ডিফেন্স করাটা খুবই জরুরি। বিশেষ করে তারা করে অ্যাটাকিংটা খুব ভালো করে, পাসিংটা ভালো হচ্ছে, কিন্তু ডিফেন্স করতে হবে মাঝখানে। অ্যান্টিসেপ করা কিংবা প্রতিপক্ষ যখন আক্রমণে আসবে তার আগে যদি মিডফিল্ড থেকে প্রোটেক্ট করা যায়, তাহলে ডিফেন্স লাইনের উপর প্রেশার পড়বে না এবং সেই ক্ষেত্রে গোল কনসিভ করা বা গোল খাওয়ার কোনো ব্যাপারটা কমে আসবে। এই প্রথম দিকে যদি চিন্তা করেন, আপনার প্রথম ম্যাচটা যেটা মরক্কো গোল করেছিল, সেটা কিন্তু তাদের মিডফিল্ডে কিন্তু ওরকম আমরা ডিফেন্স করতে দেখিনি। অন্য দলগুলো দেখবেন, আপনার যদি মরক্কো দেখেন, সেটা হলে তাদের যে আইয়ুব নামে যে ছেলেটা আছে, তিনি যেমন বল যেমন তৈরি করেন, গেম বানিয়ে দেন, মিডফিল্ডের কাজটা হলো এরকম যে লিঙ্কের সঙ্গে করা, উইং সাইড দিয়ে যারা আছে কিংবা ফরওয়ার্ড যারা আছে তাদেরকে বল ডেলিভার দেওয়া, সাপ্লাই দেওয়া, আবার প্রতিপক্ষ যখন আসবে তাদেরকে প্রোটেক্ট করা, মানে ডিফেন্স করে দেওয়া, যাতে তাদের অরিজিনাল যারা ডিফেন্স লাইন আছে ওই পর্যন্ত যাওয়ার আগেই যেন অ্যান্টিসেপ হয়ে যায়। কিন্তু সেটা ব্রাজিলের একটা ল্যাকিংস রয়েছে, এই জায়গায় ওভারকাম করতে হবে। আরেকটা হচ্ছে রাফিনিয়ার জায়গায় হয়তো 2 ম্যাচ খেলতে পারবেন না, যতটুকু আমরা নিউজ দেখতে পাচ্ছি। 2 ম্যাচ না খেলতে পারলে তার জায়গায় বিকল্প যিনি সুযোগ পাবেন, তিনি ডেফিনেটলি তাকে প্রুভ করার চেষ্টা করবেন। এবং এরকম হয়, আমরা অনেক প্লেয়ারকেই দেখেছি যারা নতুন সুযোগ পায় এবং তারা নিজেদের এফোর্ট 100% দিয়ে চেষ্টা করে যে এখানে জায়গাটা পাকাপোক্ত করতে। যদিও রাফিনিয়ার জায়গা নতুন কাউকে দিয়ে পূরণ হবে না, কিন্তু যিনি আসবেন তিনি যে তার থেকে ভালো খেলে দেবেন না কিংবা তাকে বিশ্বের কাছে নতুনভাবে উপস্থাপন করবেন না, সেটা কিন্তু বলা যায় না। তো আমরা আশা করব যে এমন কেউ খেলবেন যিনি অবভিয়াসলি ভালো করবেন। ব্রাজিল নেইমার সবার জন্য শুভকামনা, সমর্থকরা তো মুখেই আছে তার খেলার দেখার জন্য নিশ্চয়ই। আমি যদি পরবর্তী খেলা একটু চলে যাই, জার্মানি এবং আইভরি কোস্টের খেলার কথা যদি বলি, ভীষণ টাফ একটা ম্যাচ ছিল। জার্মানির যে গোলের ধারাবাহিকতা সেটা কিন্তু এখানে দেখা যায়নি, শেষ মুহূর্তে 2টো গোল জিতিয়ে দিয়েছে। সো সেক্ষেত্রে যেভাবেই হোক তারা জিতেছে। আমি কি বলতে পারি যে এবার ব্রাজিলের মতো আরেকটা স্টার জার্মানি যুক্ত করতে পারবে কিনা, সেই দাবিদার কিনা, কি মনে হয় তাদের অবস্থানটা কেমন? জার্মানি অলওয়েজ কিন্তু আপনার ফেভারিট হিসেবে আসে না। বিশ্বকাপে 2014 সালে যখন তারা বিশ্ব চ্যাম্পিয়ন হলো, তখন কিন্তু তারা খুঁজে ফেভারিট ছিল তারা। ক্লোসারা 2 আসর পর নকআউটে, এবার 2 আসর 12 বছর পরে তারা নকআউটে, বা যে 12 বছর মাঝখানে গেল তারা এই যে খেলতে পারেনি, সেটা হচ্ছে তাদের মাঝখানে 14 পরে তারা কিন্তু একদম খুব বেশি তাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররা রিটায়ারমেন্টে যাওয়ার পরে তাদের যে ছন্দটা পতন হয়েছিল, সেই জায়গা থেকে তারা ওভারকাম করছে। এইবার টিমটা অনেকটা স্পিডি মনে হচ্ছে। ফার্স্টে 7 গোল দেওয়া তাদের হয়তো মেন্টালি একটা স্যাটিসফ্যাকশনের জায়গায় চলে এসেছিল, যে কারণে গত ম্যাচটা যেটা আমরা দেখলাম আজকে শেষ হয়ে গিয়েছে, সেটা যদি চিন্তা করি গত রাতে, প্রথমে কিন্তু তারা আইভরি কোস্ট কিন্তু এগিয়ে গিয়েছিল এবং এই গোল কনসিভ করার পরে তারা একটা গোল করেছিল, কিন্তু সেটা অফসাইড থেকে হওয়ার কারণে ওটা বাতিল করা হয়েছে। এই গোল সমতায় আনতে 67 মিনিট মেবি ওইটা লেগেছে। তার পরবর্তীতে গিয়ে আপনারা ম্যাচ কিন্তু উইন করতে পারছে না। একবার যেটা বললাম যে অ্যাডিট টাইমে গিয়ে 90 মিনিটের পরে যে 6 মিনিট তাদের টাইম দেওয়া ছিল, সেই জায়গায় 5 মিনিট 5ম মিনিটে গিয়ে গোল করার পরে তাদের কোচিং স্টাফ সবাই টাইম দেখছে, ঘড়ি দেখছে এবং তারা বলছে যে তাড়াতাড়ি খেলা শেষ করো। রেফারিকে করছে, কিন্তু রেফারি আরও 1 মিনিট অ্যাড করে দিয়েছেন, 7 মিনিট খেলিয়েছেন। তো সেই জায়গায় অঘটনও ঘটতে পারতো। এই জায়গায় আইভরি কোস্ট কিন্তু আপত্তি জানিয়েছে তাদের কোনো এক প্লেয়ারকে নিয়ে এরকম মনক্ষুণ্ণ হয়েছে শেষ মুহূর্তে গোলে। এরকম যখন একটা দলের পয়েন্ট নেওয়ার একটা সুযোগ থাকে কিংবা তারা এখান থেকে সম্ভাবনা সেকেন্ড রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনাও তৈরি হয়, সেই
হতাশা যখন স্লিপ করে তখন কিন্তু তাদের ভিতরে হতাশা কাজ করে, এবং যেটা হয়েছে জার্মানির জন্য শুভকামনা থাকলো। জার্মানি যেভাবে স্পিডে খেলছে, এই ম্যাচ জেতাটা তাদের জন্য খুবই একটা পজিটিভ সাইন, এবং এই নেক্সট গেমটা ডেফিনেটলি তারা আউটস্ট্যান্ডিং খেলবে। এবং 32-তে জার্মানি হলো, একটা সময় জার্মানিকে নিয়ে একটা প্রবাদ ছিল যে 90 মিনিট খেলে অন্য দল জেতে জার্মানি, জি তো ভাইয়া, জার্মানি আপনাকে হচ্ছে অসংখ্য সেই রকম। ধন্যবাদ। আমি একটু আসিফ আপনার কাছে চলে যাই। আপনি বলছিলেন আপনি ভালো খেলার ফ্যান, তো এখনই জাজ করা একটু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তারপরও কি মনে হয় ফাইনালে আপনি কাকে কাকে দেখতে চাচ্ছেন? টাফ এখন বলাটা, কারণ হচ্ছে গ্রুপ স্টেজে আসলে ওয়ার্ল্ড কাপে যতগুলো টিম আসে ওদের ডাজেন্ট ম্যাটার ওদের র্যাঙ্কিং কি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, কারণ ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু ওরা আলাদাভাবে সবাই প্রিপারেশন নেয়। সো দেখা যায় যে মানে র্যাঙ্কিং হয়তো 70-এ আছে, ওয়ার্ল্ড কাপে সে খুব ভালো দুর্দান্ত পারফর্ম করছে। এখন অঘটন একটা দুটো অলওয়েজ প্রতিটা ওয়ার্ল্ড কাপেই ঘটে। সো এবার আমি তো বলবো অবশ্যই বড় দলগুলোকে তো আমি অবশ্যই দেখতে চাচ্ছি, মানে ওরা অনেকেই অলরেডি উঠে গেছে রাউন্ড অফ 32-তে, বাট এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এবারের ওয়ার্ল্ড কাপ একটু আই থিঙ্ক একটু টাফ, আনপ্রেডিক্টেবল, কারণ অনেকগুলো টিম, এবার 48 টিমস, আর তার উপর হচ্ছে অনেক বড় টিম দেখা যাচ্ছে যে একদম ছোট কান্ট্রির কাছে গিয়ে মানে হয়তো বা হারছে না, বাট ড্র করে ফেলছে, কিংবা ওদের পারফরমেন্স বড় টিমের থেকে বেটার ছিল। সো এবারেরটা আসলে আনপ্রেডিক্টেবল। আমি আসলে কোনো দলকেই এখন পর্যন্ত ফাইনালে ধরতে পারছি না। হ্যাঁ, হয়তো আমি যদি গ্রুপ স্টেজের কথাটা চিন্তা করি তাহলে আমি এখন বলবো আর্জেন্টিনা হয়তো বা যাচ্ছে, আর ওই দিক থেকে জার্মানির অবস্থা ভালো, বাট আই থিঙ্ক মরক্কোরও একটা চান্স আছে যদি ওরা ওইভাবে খেলাটা কন্টিনিউ করতে পারে। আমরাও প্রত্যাশা রাখছি এবং দেখা যাক, যেহেতু 39 দিনের খেলা কি হয় সেই অপেক্ষায় রইলাম। প্রিয় দর্শক, গ্রেটেস্ট শো অন আর্থ, সারা বিশ্ব জুড়ে সেই উন্মাদনা, আমরা সেই উন্মাদনার একটু চিত্র দেখে আসব আমাদের প্রবাসী সহকর্মী যারা রয়েছেন তাদের পাঠানো কিছু তথ্যচিত্রে। সুপ্রিয় দর্শক, আমি রিয়াজুল ইসলাম কাউসার আজ আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি ইতালির লিম্বিয়াতে শহরে, যেখানে ফুটবল বিশ্বকাপকে নিয়ে অনেক উত্তেজনা এবং উদ্বেগ নিয়ে তারা খেলা দেখে প্রবাসীরা। সেই প্রবাসীদের সাথেই আজকে আমরা কথা বলবো। অনেকে এখানে আছে, অনেক স্টুডেন্টও রয়েছে যারা বিভিন্ন দেশের খেলা দেখে এবং বিভিন্ন দেশের খেলা নিয়ে তাদের অনেক উৎসুক এবং আনন্দ রয়েছে। চলুন তো আমরা কথা বলি। আমার সাথে রয়েছেন একজন জার্সি পরাই দেখছি, আপনি কোন দল পছন্দ করেন এবং কেমন দেখছেন খেলা? না, আর্জেন্টিনা আমি দল পছন্দ করি। So, Big fan আর্জেন্টিনা। আর মেসির এটা লাস্ট বিশ্বকাপ, সো আমরা চাই মেসি হাতে বিশ্বকাপ নিতে, জিততো আর কি। খুব ভালো লাগলো। আপনি কোন দল সাপোর্ট? আমি ব্রাজিল সাপোর্ট করি। আমি আশাবাদী ব্রাজিল ইনশাআল্লাহ এবার জিতবে। আমার বিশ্বাস, আমার আত্মবিশ্বাস ব্রাজিল এবার জিতবে ইনশাআল্লাহ, এই আশা আমাদের। তুমি কোন দল পছন্দ করো? স্পেন সাপোর্ট করি। তুমি? আমি পর্তুগাল সাপোর্ট করি, ইনশাআল্লাহ ও বিশ্বকাপ জিতবো পর্তুগাল। চোখ মুজে আর্জেন্টিনা, এবার আর্জেন্টিনা কাপ নেবে ইনশাআল্লাহ। আর্জেন্টিনা ইনশাআল্লাহ। আর্জেন্টিনা। হ্যাঁ, আর্জেন্টিনা সাপোর্ট। কোন দল পছন্দ করো তুমি? ফ্রান্স। ফ্রান্স। তুমি কি মনে করো এবার ফ্রান্স জিতবে? দেখো খেলা কেমন লাগে? ভালো। আপনি কোন দল সাপোর্ট করেন এবং দেশে থেকে কি খেলা দেখতেন? হ্যাঁ, অবশ্যই আমি দেশে থাকতেও খেলা দেখতাম এবং বাংলাদেশের যে ফুটবল খেলাটা সেটাও আমি দেখতাম। বিশেষ করে আমি আমার পছন্দের দল হচ্ছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, এবং এটাই নেইমারের শেষ বিশ্বকাপ। আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ ডাবলিং যাকে বলা হয় নেইমার, তার আসলে আমি তার খেলা দেখেই আমি বড় হয়েছি। তার ডাবলিংটা আমি কখনো খুবই মিস করবো আমরা, কারণ এরকম প্লেয়ার আর আসবে না পৃথিবীতে, যে যাই বলো। আমি আশাবাদী এটা এবারের বিশ্বকাপ জয়ী হবে ব্রাজিল। ওকে, এবার আমরা দেখছি আপনি কোন দল? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আর্জেন্টিনার সাপোর্টার। কি মনে হয়? ইনশাআল্লাহ আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নিব। আমরা চাই যে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নিব। র্যাঙ্কিং ও দেখতেছি আমরা যে আর্জেন্টিনা এবার টপ 1। আর দেশে খেলা দেখতেন? দেশে তো অবশ্যই খেলা দেখতাম। দেশের অনুভূতি তো এটা বললা বুঝানির মতো নয়। দেশের যে অনুভূতি, যখন খেলার সিজন শুরু হইলো তখন বন্ধু বান্ধব মিললা, তখন 10 টাকা 5 টাকা তুলতাম, চান্দা তুললে আর তখন ফ্ল্যাগ টাঙ্গাইতাম, কার ফ্ল্যাগ কত উঁচাতে, কার ফ্ল্যাগ কত বড়, আমরা ওইটাই করতাম, মানে প্রতিযোগিতা। আর যখন খেলা হইতো তখন তো মনে করো যে খানি সবাই বন্ধু বান্ধব সবাই একসাথে মিললে, গ্রামের সব আরো ফ্রেন্ড খবর কইরা, তখন তো এই ফোনের যুগ ছিল না, যোগাযোগ কইরারি আমরা ইন্নারি খেলা দেখতাম। খানি হইতো মা বোন চাচি সবাই মিললে একসাথে বসে খেলা দেখতাম। আপনি খেলা দেখেন? হ্যাঁ, আমি খেলা দেখি। আমি কোন দলের সাপোর্ট করেন? আমি চোখ মুজে আর্জেন্টিনা সাপোর্ট করি। আর্জেন্টিনার অনেক বড় ফ্রেন্ড আমি। কার খেলা পছন্দ হয়? আর্জেন্টিনার মেসির মতো 11টা প্লেয়ার, সবাই মেসি। তো আমি আমার টিম নিয়ে অনেক আশাবাদী
এবারও ওয়ার্ল্ড কাপ নিবে, আমরা 4টা ওয়ার্ল্ড কাপ নিয়ে নেবো এবার ইনশাল্লাহ। বাহ। ইনশাল্লাহ। আপনি কি বাংলাদেশে খেলা দেখেছেন কখনো? হ্যাঁ, বাংলাদেশে খেলা দেখি। কেমন অনুভূতি ছিল? তখনকার অনুভূতি আর এখনকার অনুভূতি কিছুটা ডিফারেন্ট। তারপরেও আমরা এই যে কাজ কাম করি, তারপরে আমরা খেলা দেখি, খেলাতে সময় দিয়ে খেলা দেখি, আমরা এনজয় করি সবাই মিলেমিশে। বাহ, অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। দর্শক, এই ছিল আজকে ইতালির লিম্বিয়াতে থেকে সবশেষ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর যে আয়োজন। অনেকেই আমাদের প্রবাসীরা কষ্টসাধ্য হলেও তারা কিন্তু তাদের কাজের ফাঁকে হলেও তারা কিন্তু খেলা দেখে, এবং ইতালি এবার বিশ্বকাপে আসতে পারেনি, সেই জন্য অনেকের মনে অনেক কষ্টও রয়েছে। তারপরেও তারা কিন্তু এক একজন এক এক দল বেছে নিয়েছে এবং এভাবেই তারা খেলাকে এনজয় করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইতালির লিম্বিয়াতে থেকে আমি সাথে ছিলাম রিয়াজুল ইসলাম কাউসার। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। প্রবাসী সহকর্মীদের ধন্যবাদ জানাই এবং এবারে আমরা যারা বিজয়ীদের নাম ঘোষণা করছিলাম আমাদের কুইজে, তাদের অনুভূতি একটু জেনে আসবো। চ্যানেল 24 এবং গোল্ড সানস গ্রুপ আয়োজিত বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কুইজের আয়োজন সত্যি অসাধারণ, এবং এখানে আমি একজন সৌভাগ্যবান কুইজ বিজয়ী নির্বাচিত হয়ে অনেক আনন্দিত। চ্যানেল 24 এবং গোল্ড সানস গ্রুপের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। আমি গোল্ডম্যান সায়েন্স গ্রুপ ও চ্যানেল 24-কে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করে বিশ্বকাপের আমেজটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আমি গোল্ডম্যান সায়েন্স গ্রুপের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করছি। আবারও আলোচনায় চলে যাই। আমি যদি সিকান্দার ভাই আপনার কাছে চলে যাই, রাতের ম্যাচটির কথা, স্পেন এবং সৌদি আরব। সৌদি আরব কিন্তু আগের ম্যাচে ভালো করেছে এবং স্পেন ড্র করেছে। কি মনে হচ্ছে আজকের ম্যাচের প্রেডিকশন কিভাবে দিবেন আপনি? স্পেন তো ধরেন খুব ভালো দল, আমরা সবসময় জেনে থাকি। ইয়ামাল যদিও খেলতে পারবে না, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে স্পেন লাস্ট গেমটা যে খেলেছে তাদের কৌশলগতভাবে তারা কিছুটা পিছিয়ে ছিল এবং ভুল ছিল। তারা স্ট্র্যাটেজি নিয়েছিল যে প্রথম দিকে তারা বল তাদের কন্ট্রোলে রাখবে এবং গুছিয়ে নেওয়ার পরে ঝটিকা আক্রমণ করবে। আনফর্চুনেটলি তাদের সেই কৌশল কেপ ভার্ডের কাছে খাটেনি এবং তাদের যে গোলকিপার ছিল সেই গোলকিপার ভজিনিয়া, তিনি অসাধারণ প্রতিরোধ করে তোলায় তারা কিন্তু গোল করতে পারেনি। আমি বোধহয় মিস করে যাচ্ছি স্পেনের, না পর্তুগালের কথা চলে গেছে, পর্তুগালের ম্যাচের দিকে। তো যেটা হচ্ছে স্পেন তাদের আক্রমণাত্মক ফুটবলটা দেখাতে পারেনি এবং ছন্দ দেখানো যেটা সেটা কিন্তু করতে পারেনি। এই যে ছন্দ দেখাতে না পারা এবং গোল স্কোরিং না করতে পারা, এটা তাদেরকে পিছিয়ে দিয়েছিল। সৌদি আরবের সঙ্গে আজকে যে ম্যাচটা হবে আশা করা যায় তারা প্রথম থেকে তাদের কোচের স্ট্র্যাটেজিটা বদলাবে এবং ইয়ামালকে যদি আপনার দেরিতেও খেলায় তবু যেন সেকেন্ড হাফ থেকে খেলানো হয়। কারণ যদি সেকেন্ড হাফ থেকে না খেলায় তাহলে তাদের প্রথম ম্যাচে যেটা আমরা দেখেছি তারা প্রথম একেবারে গোল বের করতে পারছিল না। পরবর্তীতে যখন 71 মিনিটে গিয়ে নামালো তখন গেম কিন্তু ওভার হয়ে গেছে, তো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তো যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তখন গেম মানে হাতের মুঠে আনা খুব কঠিন হয়ে পড়ে। এই ম্যাচে যেটা প্রয়োজন পড়বে প্রথম থেকে তাদের অ্যাটাকিং ফুটবল খেলে রেজাল্ট বের করে নেওয়া। স্পেন কিন্তু অনেক সুন্দর ফুটবল খেলে, গুছিয়ে পাসিং, তাদের মধ্যে অশালীনতা মানে যেটা আমরা বলি মারামারির অভ্যাসটা একটু কম। তার সেই জায়গা থেকে বলবো যে সৌদি আরব কিন্তু অনেক উন্নতি করেছে। তাদের আগের যে অবস্থা একটা সময় খুব ভালো খেলেছে লাস্টিতে, এই যে সাম্প্রতিক তাদের লিগগুলোতে ভালো হওয়াতে তারা এখন ফুটবলের যে চার্মটা সেটা তারা বুঝে গিয়েছে এবং এই কারণে তাদের ডেলিভারিটা ভালো হচ্ছে বিশ্বকাপে। সৌদি আরবও ভালো খেলুক সেই আশা তো অবশ্যই করবো, বিইং এশিয়ান কান্ট্রি। কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে যদি জনপ্রিয়তার কথা চিন্তা করি কিংবা ওয়ার্ল্ড ফুটবলের গ্ল্যামার কথা চিন্তা করি তাহলে বিশ্বকাপের গ্ল্যামার টিকে রাখার জন্য স্পেনের মতো দলকে এখানে অবশ্যই থাকতে হবে এবং তারা শিরোপার কন্টেন্ডার, ওয়ানার অফ দ্য। ফ্রান্সের মতো তারপর সঙ্গে যদি আপনি চিন্তা করেন স্পেন, ওদিকে যারা রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা তো অলওয়েজ আপনার ফেভারিট থাকে, জার্মানি আউট অফ সিন থেকে অলওয়েজ সামনের দিকে চলে আসে। এই জার্মানি হয়তো সেটাই করবে, অলরেডি তারা কোয়ালিফাই করেছে রাউন্ড অফ 32-তে দুটো ম্যাচ জিতে। এই ম্যাচও স্পেন জিতে গেল, তাদের কোয়ালিফাই সরাসরি হয়তো হবে না, আর একটু পরে অপেক্ষা করতে হবে আরেকটা ম্যাচের জন্য, থার্ড ম্যাচের জন্য। তো স্পেন অবশ্যই। যদি আপনি একটু কামরুল হাসান আপনার কাছে চলে যাই, স্পেন নিঃসন্দেহে ভালো দল এবং সৌদি আরব এত ভালো করছে এবং গেলবার যদি বলি আমি আর্জেন্টিনাকে হারিয়েছে এবং আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু অনেক ট্রলের শিকারও হয়েছে। আজকের ম্যাচটা নিয়ে কি মনে হচ্ছে? এই যে আমরা চারজন এখানে রয়েছি, আমি জানি না আপনি কোন দলের সমর্থক। দুজন ব্রাজিলের, দুজন তো আর্জেন্টিনা। আমি আর্জেন্টিনার সমর্থন করি। তাহলে আমরা তিনজন, আমরা সংখ্যা গুরু হয়ে গেলাম।
তো আমি একটা সময়ে নিবন্ধ লিখতাম দৈনিক পত্রিকায়। 2010-এ যখন বিশ্বকাপ হয় তখন আমি একটা প্রবন্ধ লিখেছিলাম, খেলছে ওরা, কাঁপছি আমরা। এই যে ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে যে আমাদের যে বিশ্বকাপ জ্বর এসে যায় বা মিছিল হয়, মারামারি পর্যন্ত হয়ে যায় কখনো কখনো, এই উন্মাদনাটা কেন? সেটা হচ্ছে আমরা ফুটবলকে ভালোবাসি অবশ্যই, এটা আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে স্বপ্নটা কখনোই পূরণ করতে পারিনি এখন পর্যন্ত, বিশ্বকাপের দোরগোড়ায় যেতে পারিনি, সেটা আমরা এদের মাধ্যমে আমরা সে প্রতিফলিত হতে দেখি। সিনেমা দেখে মানুষ যেমন শান্তি পায়, সিনেমার জগতের মধ্যে সে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করে, তেমনি আর্জেন্টিনা ব্রাজিলের খেলার মধ্যেও কিন্তু আমরা আসলে আমাদের ফুটবল নিয়ে আমাদের যে স্বপ্ন, যে ভালোবাসা, সেটা কিন্তু আমরা তার একটা প্রতিফলন দেখতে পাই। আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে বড় দল যখন ছোট দলের সঙ্গে খেলে তখন সে অ্যাটাকিং ফুটবল খেলে, আর ছোট দলের কাছ থেকে ডিফেন্ড করে যাওয়া, ডিফেন্ড করে এবং লং বল থ্রু করে হঠাৎ করে আক্রমণ করা। তাহলে আপনি দেখবেন এই যে স্ট্রাকচার আছে দল সাজানো 4-3-3, 4-2-4, এগুলো এই স্ট্রাকচার ডিপেন্ড করে স্ট্র্যাটেজির উপরে। আমার স্ট্র্যাটেজি যদি হয় যে আমি আক্রমণ করে যাবো ক্রমাগত, জার্মানি যখন একটা ছোটো দলের সঙ্গে খেলে তখন সে আক্রমণ করে যায় অবিরতভাবে, তখন আর যখন সমান সমান হয়, যেমন সুইডেন নেদারল্যান্ড সমান সমানই ছিল, কারণ সুইডেনের কিন্তু কোয়ালিফাইং রাউন্ডের পারফরমেন্স খুবই ভালো, নেদারল্যান্ড থেকেও ভালো পারফরমেন্স। আজকে তাদের কেমন ভ্যাবাচেকা খেয়ে গেছে দলটি, তখন তাদের ওই যে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, কখনো ডিফেন্সে 5 জন রাখে, কখনো অ্যাটাকিংয়ে 4 জন রাখে। তো এই ব্যাপারটা খুবই লক্ষণীয়। এবং আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেমন আর্জেন্টিনার খেলাটা আমি কিন্তু প্রথমটা যে খেলা নিয়ে খুব শোরগোল পড়েছে, মেসি হ্যাট্রিক করলো, সেটা আমি দেখিনি, কারণ তখন ভারতে ছিলাম। আজকে সকালে আমি তার একটা রিভিউ দেখলাম যে ওরা স্লোলি বলটা নিজেদের মধ্যে রাখে, ওই প্রতিপক্ষকে আসতে বলে সামনের দিকে, তারপরে লং বল থ্রু করে, যেহেতু ওদের খুব প্রিসাইজ বল থ্রু করতে পারে এবং প্রিসাইজ অ্যাটাকিং করতে পারে, মানে স্কোরিং করতে পারে, তাহলে এইভাবে এক একটা দলের কিন্তু এক একটা খেলার স্টাইল আছে। ওই তিকি তাকা বা টোটাল ফুটবল, যে নেদারল্যান্ড খেলে বা সারা বিশ্বকে নেদারল্যান্ডের টোটাল ফুটবলটা দেখালো, যেখানে একজন ডিফেন্ডারও গিয়ে অ্যাটাক করতে পারে। তাহলে এই নতুন দলগুলোর মধ্যে, এবং আপনি দেখবেন এই আফ্রিকার দেশগুলো বা দ্বীপ দেশগুলো, তারা কিন্তু সব ইউরোপিয়ান কোচ, পৃথিবী খ্যাত সব কোচদেরকে নিয়ে এসেছে জাতীয় দলকে গড়ে তোলার জন্য। তারা তাদের ফুটবল দর্শন, তাদের ফুটবল কৌশলকে তারা নিয়ে আসে। এবং আমরা দেখেছি যে বিশ্বকাপ মানেই হচ্ছে লাতিন আমেরিকা ভার্সাস ইউরোপের লড়াই, হয় কাপটা ইউরোপ পাবে অথবা লাতিন আমেরিকা পাবে। আফ্রিকা উঠে আসছে, শক্তিশালী দল আছে আফ্রিকা এখনও কোনো ওয়ার্ল্ড কাপ কেউ জেতেনি। এশিয়া তো পিছিয়ে পড়েছে, জাপান, দক্ষিণ কোরিয়া উঠে আসছে। তো সেভাবে প্রেডিক্ট করা খুব মুশকিল কোন দল জিতবে। তবে বড় দলের পক্ষেই তো বাজি ধরা সহজ আর কি, কিন্তু আপনি বেশি টাকা জিততে পারবেন বেটিংয়ে যদি আপনি ছোটো দলের পক্ষে বাজি ধরেন এবং সেই দল জিতে যায়। কামরুল হাসান, নিঃসন্দেহে আপনি দারুণ কিছু তথ্য যুক্ত করলেন। আমি যদি একটু মোহাম্মদ শাহাদাত হোসেন লিটন আপনার কাছে চলে যাই, আপনারা ট্যুরিজম নিয়ে কাজ করছেন, প্রবাসীদের নিয়ে কাজ করছেন, এবং বিভিন্ন সময় প্লেয়াররা আমাদের দেশে আসে, সেটা কিভাবে কানেক্টেড হতে পারে, কিভাবে কাজ করছেন এই বিষয়টি নিয়ে? অ্যাকচুয়ালি গোল্ডসেন্স গ্রুপে যে প্রবাসী বিশ্বকাপ আমি প্রথমত আমাদের কোম্পানির পক্ষ থেকে আমি প্রবাসী যারা আছে তাদেরকে একটু মেসেজ দিচ্ছি। বাংলাদেশে প্রায় বিশ্বে অন্যান্য দেশে প্রায় 2 কোটি প্লাস প্রবাসী আছে, তারা বিভিন্ন দেশে তাদের কষ্টার্জিত অর্থ, অনেক পরিশ্রম করে তারা কিন্তু অর্থ উপার্জন করছে। একটা সময় যখন তারা বাংলাদেশে আসবে, হয়তো ওনাদের সেই পরিমাণ এনার্জি অথবা বয়স থাকবে না, যে তারা যদি এখনই ইনভেস্টমেন্টে যদি না আসে, সেফ এবং সিকিউর ইনভেস্টমেন্টে যদি না আসে, তারা একটা সময় কিন্তু এই যে এখন ওনার বয়স আস্তে আস্তে বাড়তে থাকবে, একটা সময় যখন সে দেশে আসবে, এখনই যদি সেই ইনভেস্টমেন্টে না আসে, তাহলে কিন্তু একটা সময় দেশে আসার পরে সে অসহায় হয়ে থাকবে। তো আমি যারা পর্যটনে সেক্টরে ইনভেস্টমেন্ট করতে চায়, প্রবাসী যারা আছেন, তাদেরকে আপনার মাধ্যমে চ্যানেল 24-এর মাধ্যমে ওনাদেরকে অনুরোধ করবো আপনারা সেভ এবং সিকিউর একটা ইনভেস্টমেন্টে আসুন। আর যেটা আপনি বলছেন যে বিশ্বকাপের প্লেয়াররা যখন বাংলাদেশে আসে তাদের সাথে কীভাবে আসলে কানেক্টিভিটি করবে, গোল্ডসেন্স গ্রুপ এমন একটা পর্যায়ে আছে, পুরো ওয়ার্ল্ডের সাথে আমাদের কানেক্টিভিটি আছে। সুতরাং যারাই বাংলাদেশে আসতে চায়,
আমরা কিছুদিন কয়েক বছর আগে যখন মেসিও আসছে বাংলাদেশে, তখনও একটা পর্যায়ে কিন্তু ওখানে আমরা স্পন্সর আমরা চাচ্ছি বেশ কয়েকটা ইয়ের সাথে আমরা স্পন্সর হিসাবে গোল্ডসেন্স গ্রুপ বেশ কয়েকটা আমরা প্রোগ্রামে ছিলাম, অনেকগুলো টুর্নামেন্টে স্পন্সর হিসেবে গোল্ডসেন্স ছিল। ইনশাআল্লাহ আগামীতেও ভালো টুর্নামেন্টে বা জাতীয় দলের অনেক কিছু স্পন্সর গোল্ডসেন্স গ্রুপ এগিয়ে আসবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 39 দিনের বিশ্বকাপ এবং রেকর্ড সংখ্যক 48 দল, সব মিলিয়ে 104 ম্যাচ। পুরো সময় জুড়ে কিন্তু আপনাদের সঙ্গে আমরা থাকবো। গোল্ডসেন্স প্রেজেন্ট প্রবাসে বিশ্বকাপ। আজকের আয়োজন এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আম্মু, বাবা, অনেকদিন তো বিদেশে পড়ে আছিস, এবার দেশে আয়। দেশে এসে আমি কি করব? শুন, বিদেশে কষ্ট করে যা আয় করছিস তা দিয়ে এবার নিজের দেশে কিছু কর। কিন্তু আমি শোন, তোর বন্ধু বাবলু 10 বছর পর দেশে ফিরে এসে গোল্ডসেন্স গ্রুপে ইনভেস্ট করেছেন। গোল্ডসেন্স গ্রুপ পর্যটন হোটেল নির্মাণের শীর্ষ প্রতিষ্ঠান গোল্ডসেন্স গ্রুপ পর্যটন নগরী কক্সবাজার ও সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় গড়ে তুলছে বিশ্বমানের নান্দনিক হোটেল। এখানে ইনভেস্ট মানেই সাব কবলার স্টেশনের মাধ্যমে 5 তারকা হোটেলের মালিকানা লাভ, সেই সাথে আজীবন হালাল আয়ের নিশ্চয়তা আর নিজের হোটেলে বিলাসী অবকাশ যাপনের দারুণ সুযোগ। শোন বাবা, টাকা জমিয়ে না রেখে সেটা কাজে লাগাতে হয়। এখন তুমি কি চাও সেটা বল। প্রবাসী সন্তানের কষ্টের টাকায় দেশের মাটিতে সম্পদ গড়ে উঠুক, এটাই মা আর তার পরিবারের সবার চাওয়া। যাচাই বাছাই করে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন। শতভাগ আস্থার নাম গোল্ডসেন্স গ্রুপ, সুদ মুক্ত জীবন, হালাল উপার্জন। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোল্ডসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। গোল্ডসেন্স হোটেলস এন্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা, নিজের হোটেলেই ভ্যাকেশন উপভোগ করার সুযোগ, ইন্টারেস্ট ফ্রি ইনকাম সহ একটি প্রেস্টিজিয়াস লাইফস্টাইল, যে কোনো সময় ওনারশিপ ট্রান্সফার ও রিসেল করার সুবিধা, প্রতি বছর অ্যাসেট ভ্যালু কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, আজীবনের জন্য অ্যানুয়াল প্রফিট নিশ্চিত করা। হোটেল মালিকানা সম্পর্কে বিস্তারিত জানতে আজই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক। পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালাল আয়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার।